প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের প্রধান শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সিনিয়র সচিব ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। আমার দেশ, পরিবর্তন আসছে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যক্রমে। শিশু রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে দেশ। সম্পাদকদের বিবৃতি, স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান। মানবজমিন, রামিসার ক্লাসে বাবা, হৃদয় ছেঁড়া দৃশ্য। সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে আইনমন্ত্রী। দেশটা আমাদের সব বয়সের, ফরিদুর রেজা সাগর। রাজধানীর হাটগুলোতে আসছে কোরবানির পশু। আনফ্রেলের মূল্যায়ন, বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার আশাকে টেকসই করেছে। কালবেলা, মুক্তির দরজায় তালা, শোন এরেস্ট। সীমান্তে কঠোরতা আর বন্ধ খামার, ভালো দামের আশায় ব্যাপারীরা, কোরবানির পশুর বাজার। আগামীর সময়, ঈদে প্রিয়জন ডাকে, ভোগান্তিও ডাকে। দিনে যেতে পারে 6.5 লাখ, যায় 30 লাখ। মৃত্যু বেড়েছে 77%, আহত 351%। এবারের সংখ্যা 94 হটস্পট। আলোকিত বাংলাদেশ, ইরানের নতুন শর্ত, ট্রাম্প নেতানিয়াহু উত্তপ্ত ফোন আলাপ। ডক্টর ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে সবগুলো দৈনিকেরই প্রধান শিরোনাম পল্লবীতে শিশু হত্যা এবং নৃশংসভাবে হত্যা এবং নির্যাতনের যে সংবাদ, তাকে ঘিরেই তো বিভিন্ন ধরনের সংবাদ শিরোনাম রয়েছে। আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে বিচারটি দ্রুত করা, তদন্ত দ্রুত শেষ করা, দৃষ্টান্তমূলক শাস্তি, এই বিষয়গুলো এখানে এসছে। মানবিক দিকগুলোও এসেছে তার সহপাঠী এবং পরিবারের দিক থেকে। আর আমরা জানি যে এরপর রাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং দ্রুত এবং সুষ্ঠু তদন্ত এবং বিচারের আশ্বাস তিনি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি বাসায় গিয়ে সান্ত্বনা দিয়েছেন এবং দ্রুত বিচার এবং তদন্তের আশ্বাস দিয়েছেন। এক্ষেত্রে তো মানে খবরটা দেখার পর থেকে এতটা বিধ্বস্ত, মানে অনেকেই বিধ্বস্ত, অনেকেই মানে ক্ষোভে কথাও বলতে পারছেন না। বাংলাদেশ কোথায় যাচ্ছে দিন দিন, যে শিশুরা, কন্যা শিশুরা কবে আর নিরাপদ হবে? একেবারে পাশের ফ্ল্যাটে বসবাস করে সে বা কাছাকাছি মানুষেরা যখন এসব কাজ করে, তখন তো এটা কোনো ধরনের এই নৃশংসতা, পাষণ্ডতা মানে মানুষ হিসেবে কল্পনা করা যায় না। তো এগুলোর বিচার করতে হবে, বিচার দ্রুত করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালও আছে এই জন্য। সুতরাং দ্রুত বিচার করে যদি বিচারটা প্রকাশ করা যায়, শাস্তি হয়। শাস্তি তো আমাদের বিচার তো অনেক বিলম্বিত হয়, শাস্তি হওয়াটাও অনেক বিলম্বিত হয়, কারণ অ্যাপিলের সুযোগ থাকে। তো সব মিলিয়ে যদি আমরা এগুলোর দ্রুত বিচার করতে পারি, তদন্তটা সুষ্ঠু করতে পারি, তাহলে এই সব ঘটনা হয়তো ঘটানোটা একটু কমানো যাবে। ঘটবে না এরকম তো নিশ্চয়তা দিয়ে বলার নেই, কারণ এগুলোর জন্য অনেক কাজ করতে হবে। এদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের মানসিক অবস্থায়, আমাদের নানান জায়গায় অনেক কাজ করতে হবে, যেখানে আমরা কন্যা শিশুদেরকে আসলে তাদের যে মূল্য বা নারীর যে সম্ভ্রম, নারীর যে স্বাধীনতা, এগুলোকে মানুষের মনে প্রতিষ্ঠা করতে হবে। আমরা ধরেই নিয়েছি যে নারী মানেই তাকে যে কোনোভাবে নির্যাতন করা যায়, অত্যাচার করা যায়। আর কন্যা শিশুকে সুযোগ পেলেই তো নির্যাতন, অত্যাচার অনেক বিবরণ আছে, এবং শিশুরাও নির্যাতিত, অত্যাচারিত হন। তো এইসব বিষয়ে আমার মনে হয় সচেতনতার সৃষ্টি করার জন্য মিডিয়া এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যারা রাজনৈতিক নেতা আছেন, ধর্মীয় নেতা যারা আছেন সকল ধর্মের, তারা কাজ করতে পারেন এবং তাদেরকে নিয়ে একটা বড় ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করতে হবে। তখন হয়তো এগুলোকে আমরা আরও কমিয়ে ফেলতে পারবো। একেবারে শূন্য পর্যায়ে নিয়ে যেতে পারলে তো ভালো, সেটা হয়তো কোনো দিন সম্ভব হবে না, বাট এইরকম নৃশংসতা থেকে হয়তো আমরা মানুষকে মুক্ত করতে পারবো, বিশেষ করে কন্যা শিশুদের মুক্ত করতে পারবো। আপনি যেমন বলছিলেন যে নারী বা কন্যা শিশুদের প্রতি যে অবমাননাকর দৃষ্টিভঙ্গি, এটি একটি বড় কারণ হিসেবে
এখানে কাজ করে, যেটি সামাজিক মনস্তত্ত্ববিদরা বলেন। এর পেছনে এমনিতেই অন্য অপরাধ প্রবণতা এবং মাদকাসক্তিকেও এটি কারণ হিসেবে আমরা দেখেছি যে আলোচনায় উঠিয়ে আনা হয়েছে। হ্যাঁ, মানে নানান অপরাধীরাই তো বিভিন্ন ধরনের অপরাধ করে। যখন অপরাধীরা ছোট ছোট অপরাধ করে এবং তাদের কিছু হয় না, মাদকাসক্তি তো একটা বড় ধরনের জিনিস, এবং তখন তো আর সে তার মধ্যে থাকে না, এবং সে তখন তার চিন্তা ভাবনার জগৎ, এবং মাদক যদি এত অ্যাভেলেবেল হয়ে যায় যখন তখন মাদক গ্রহণ করা সম্ভব, এবং যারা আসক্ত হয়ে যান তারা তো নানান কিছু করবেন। সুতরাং ওইসব জায়গায় তো অনেক কাজ করার আছে এবং কাজ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা তো কোনোভাবেই এগুলোকে কমাতে পারছি না। সারা পৃথিবী জুড়ে মাদকের কিন্তু একটা বিশাল করাল গ্রাস, এবং বাংলাদেশেও তো অনেক মাদক আমাদের সীমান্ত দিয়ে চলে আসে। মাঝে মাঝে তো আমাদের এখানে আবিষ্কারও হয়, মাদক বানানোর ছোটোখাটো কারখানাও আবিষ্কার হয়, এবং বেশ কিছু মানে বুদ্ধিমান মানুষরাও তো এটার সাথে যুক্ত থাকেন শুধুমাত্র অর্থের লোভে, শুধুমাত্র একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। একমাত্র অর্থলোভ ছাড়া তার কোনো কিছু তাদের কাজ করে না। তো আমাদের অপরাধ জগতে মাদকাসক্তি, এই তারপরে অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলো নিয়েও কাজ করতে হবে, এবং সাইকোলজিটাকে আসলে ধরতে হবে। সাইকোলজির কথা আপনি যেটা বলছিলেন, যে বলা হয় যে একটি মানুষ যখন বেড়ে ওঠে তখন তার যে মানসিক বিকাশ, সেখানে নানা রকম সমস্যার কারণেও পরে তার মধ্যে এরকম অপরাধ প্রবণতাগুলো বড় হয়ে এক পর্যায়ে একদম দেখা যায়। কিন্তু আমাদের সমাজের এই বাস্তবতার সম্পর্কে কি আমাদের আরো বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যার মধ্যে যে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পায়, তখন আমাদের পুষ্টিহীন মা যে শিশুর জন্ম দিচ্ছেন, সেটা কন্যা শিশু আর ছেলে শিশু যাই হোক, সেসব শিশুরা তো এমনিতেই তাদের সীমাবদ্ধতা নিয়ে জন্ম নিচ্ছেন। তো তাদের যে মস্তিষ্কের বিকাশ এটাও তো ঠিকমতো হচ্ছে না। তো এইসব কারণে তাদের দিয়ে যে ডিভিডেন্ড পাওয়ার কথা, আমরা তো সেই ডিভিডেন্ড পাওয়ার তো অবস্থায় নাই। এখন আমরা যাদেরকে বাইরে পাঠাই তাদেরকে তো পাঠাই পরিষ্কার পরিচ্ছন্নর কাজে, টয়লেট পরিষ্কার করার কাজে, রাস্তা পরিষ্কার করার কাজে, এবং এই সব ছোট ছোট কাজে আমরা পাঠিয়ে দিই। কিন্তু অন্য দেশ থেকে কিন্তু তারা ডিভিডেন্ডটা নিতে পারছে। আমাদের দেশে যখন পাচ্ছি না, এবং আমাদের দেশের জনসংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে, যখন মানুষের কাজ নেই কিন্তু অন্য কিছু অ্যাভেলেবল আছে, অল্প পয়সায় যদি আপনি মাদক পান বা নেশার জিনিস পান, তখন কিন্তু এইগুলো সামলানো খুব কঠিন হয়ে যাবে। সো জনসংখ্যার দিকেও মনোযোগ দিতে হবে, যে আপনার একটা দেশ, এই দেশে কত মানুষকে আপনি পাবেন, এবং যারা জন্ম নিচ্ছেন তারা ঠিকভাবে জন্ম নিতে পারছেন কিনা। সেই পুষ্টির জন্য কিন্তু অনেক কাজ করার কথা আমরা শুনি, বাট পুষ্টি এবং তারপরে তার আয়রন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি, মানে নানান ডেফিসিয়েন্সি নিয়ে শিশুর জন্ম হচ্ছে, এবং তারপরে শিশুটা কোন পরিবেশে মানুষ হচ্ছে, কোথায় তার লেখাপড়া হচ্ছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা শিশু যদি তার লেখাপড়ার জায়গায় নির্যাতিত হয় নানানভাবে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এরপরে কিন্তু সেই শিশুটা যখন সুযোগ পাবে সেটা কিন্তু ঢেলে দেওয়ার চেষ্টা করবে। সেটা একটা বড় জায়গা, যে আমাদের শিক্ষা ব্যবস্থার কোন কোন জায়গায় শিশুরা কতভাবে নির্যাতিত হচ্ছেন এটাও খুঁজে বের করা দরকার, এবং সেখানে কাজ করা দরকার। সেই নির্যাতিত শিশুরা ভবিষ্যতে মানে পরে যখন তারা বেড়ে ওঠেন, তখন অন্যকে নির্যাতন করার মধ্যে দিয়ে তার অতীত নির্যাতনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, একটা প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে গড়ে উঠতে পারে। সো এগুলো আমাদের যারা সাইকোলজিস্ট আছে, সোশিওলজিস্ট যারা আছেন, যারা শিক্ষাবিদ আছেন, কারিকুলাম নিয়ে যারা কাজ করেন, আপনি একটা হেডলাইন পড়ছিলেন বোধহয় যে পাঠ্যক্রমে পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে। তো সেখানে যখন আমরা পরিবর্তন আনবো, তখন কি আমরা এগুলো চিন্তা করছি কিনা, যে আমাদের এইসব পাঠ্যক্রমে আর কি কি জিনিস আনলে পরে আমরা শিশুদেরকে অন্তত বোঝাতে পারবো যে তারা কিভাবে বড় হয়ে কিভাবে সমাজ গঠনে কাজে লাগবেন, অথবা রাষ্ট্রের জন্য কিভাবে কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কিভাবে কাজ করবেন, পরিবারের কল্যাণের জন্য, প্রতিবেশীর কল্যাণের জন্য, তার যে গ্রাম তার কল্যাণের জন্য, ফাইনালি মানুষের কল্যাণের জন্য কীভাবে তিনি কাজে লাগতে পারেন। পাঠ্যক্রমে আমার মনে হয় এই বিষয়গুলোতে আরও গুরুত্ব দেওয়া দরকার। আমরা যখন একটি শিশুর নির্যাতন নিয়ে কথা বলছিলাম, তখন আমাদের সামনে যে শিরোনাম, সেখানে আমরা দেখছি যে অন্য আরেকজন মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, সেটারও বিচারের দাবি। আর এছাড়া আরেকটি আত্মহত্যা করেছে মনে হয়, এবং আরও একটি ঘটনা, চট্টগ্রামে 4 বছরের আরেক শিশু নির্যাতনের শিকার হয়েছে, এবং তার যে অভিযুক্ত তাকে জনগণ চাইছিল যে তাদের হাতে তুলে দিতে, তখন পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে জনগণের সংঘর্ষ হয়েছে, এবং সেখানে গুলির ঘটনা ঘটেছে। আমরা সংবাদে দেখতে পাচ্ছি একজন সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছে। মানুষের হয়তো ক্ষোভে ফুঁসে উঠতেছেন, বাট এইখানে পুলিশকে তো অবশ্যই প্রোটেক্ট করতে হবে,
এবং যা কিছু হবে তাতে আইনানুগভাবে হতে হবে। মানুষ এত ক্ষুব্ধ যে তারা মনে করেন যে এই ধরনের ঘটনা যারা ঘটে তাদের কোনো বেঁচে থাকার অধিকার নাই। এটা ট্রু। তো বেঁচে থাকার অধিকার নাই মানে হচ্ছে যে তাদের তো আইন আদালতের মাধ্যমে দ্রুত বিচার করে আপনি ফাঁসিও দিয়ে দিতে পারেন, মৃত্যুদণ্ড দিতে পারেন, মৃত্যুদণ্ড কার্যকরও করতে পারেন দ্রুত, মানে যতটুকু সময় প্রয়োজন, ন্যায্য সময় প্রয়োজন, সকল পক্ষকে ন্যায্য সময়টা দিয়ে। তো সেখানে পুলিশের হাত থেকে কাউকে কেড়ে নিয়ে বা পুলিশের হাতে তুলে দেওয়া, পুলিশের হাত থেকে কেড়ে নেওয়া, নেওয়ার পরে কী ঘটবে এটা তো আমরা বুঝতে পারছি। সুতরাং পুলিশ সেখানে তাদের দায়িত্বটা পালন করেছে মনে করি আমি, এবং দায়িত্ব পালন করতে যেয়ে তারা হয়তো নিগৃহীত হয়েছেন। ক্ষুব্ধ মানুষরা হয়তো তাদের উপরে একটু আক্রমণও করেছে এবং গোলাগুলি হয়েছে, একজন সাংবাদিক আহত হয়েছেন। এটা জনগণকে বের হতে হবে। জনগণকে এরকম অবস্থা নেওয়া যাবে না যে যেখানেই কিছু ঘটবে সেখানে আপনি যে কাউকে আপনার হাতে তুলে নেবেন এবং নিজের হাতে, এটা তখন মব হয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের তদন্ত এবং বিচার ব্যবস্থা নিয়ে কি আপনি কিছু বলবেন, যে কারণে মানুষ আরও বেশি আস্থাটা পেতে পারে? হ্যাঁ, আমাদের তদন্ত নিয়ে তো নানান প্রশ্ন হয়, যে মানে বলাই হয় যে তদন্ত কাজটা ঠিকমতো হয় না বা তদন্ত কাজটা অনেক দীর্ঘমেয়াদী হয়, এবং যার ফলে যে ধরনের সাক্ষী গ্রহণ করা প্রয়োজন, যাদেরকে দিয়ে এটাকে আপনি কেসটাকে ঠিক করা মজবুত ভিত্তির উপর দাঁড় করানো, সেটা অনেক সময় হয় না। না হওয়ার কারণে অনেকে আদালত থেকে বেরিয়ে যেতে পারেন আইনের ফাঁক ফোকর গোলে, সেটা একটা সমস্যা আছে। তদন্ত ঠিকমতো করার জন্য পুলিশকে অবশ্যই, পুলিশ তো তদন্ত করার জন্য এক্সপার্ট, কারণ পুলিশের বাইরে তার কোনো তদন্ত সংস্থা নেই। সুতরাং তারা তদন্ত করতে পারে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু মাঝখানে নানান প্রতিবন্ধকতা থাকতে পারে। একটা প্রতিবন্ধকতা হলো যে দীর্ঘসূত্রিতা হয়ে যায়, আয়ু বারবার পরিবর্তন হয়ে যেতে পারেন, এবং যতটুকু সময়ের মধ্যে এই তদন্তগুলো হওয়া দরকার ততটুকু সময়ের মধ্যে হয় না। কারণ আমাদের একটা এই যে ফৌজদারি কার্যবিধিতে একসময় বলা হতো যে 90 ডেজ বা 160 ডেজ, 180 ডেজ বা 300 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করা। পরে বলা হলো যে না, অনেক কেসে তো এটা করা যায় না। তো এটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে যে আপনি তদন্ত কি বছরের পর বছর চলতে থাকবে কিনা, এবং বছরের বছর তদন্ত চলা মানে কিন্তু জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এবং সেই তদন্তের উপর তখন মানুষের ভরসা চলে যায়। তারপরে বিচার ব্যবস্থা যেহেতু আরও নানান সমস্যা, বিচারের দীর্ঘসূত্রিতা আছে। আমরা স্পেশাল কিছু আদালত আছে এসব শিশু নির্যাতনের বিচার করার জন্য, নারী নির্যাতনের বিচার করার জন্য। তো সেই সব আদালতে হয়তো মামলার জট অনেক হয়ে যাচ্ছে, তো আমাদের হয়তো আরও আদালত লাগবে, এবং সব জায়গায় একটা আন্তরিকভাবে প্রচেষ্টা চালাতে হবে যাতে এই সব মামলায় বিচারিক ব্যবস্থাটা তাড়াতাড়ি সম্পন্ন করা যায়, তদন্ত এবং বিচারের জন্য তাড়াতাড়ি সম্পন্ন করা যায়। এবং আমাদের কাছে উদাহরণও আছে, অন্তর্বর্তীকালীন সরকারের নানান সমালোচনা আছে, কিন্তু ওই সময় আপনার দক্ষিণ অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল এবং সেটা দ্রুত তদন্ত হয়েছে এবং দ্রুত বিচার কিন্তু সম্পন্ন হয়েছে। শেষ পর্যন্ত কী হয়েছে আমি এখনও জানি না, মানে একদম নিশ্চিত না, বাট আদালত থেকে একটা দ্রুত বিচার হয়েছে। তারপর হয়তো একটা আপিলে আছে, তো সেই আপিলের জায়গাগুলো তো আবার রাষ্ট্রকে খবর রাখতে হবে, মানে রাষ্ট্রের যারা আইনজ্ঞ রয়েছেন, রাষ্ট্র যাদেরকে এপি, পিপি এবং অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানান, তাদেরকে এগুলোর পিছনে লেগে থাকতে হবে। সেটাও কিন্তু আইন মন্ত্রণালয় বা রাষ্ট্রের একটা কাজ, যে লেগে থেকে এগুলোকে শেষ করা। নাহলে দেখা যাবে যে ওই যে আমরা অনেক হইচই হয়েছে, তারপরে একটা তদন্ত তাড়াতাড়ি হয়েছে, একটা বিচারও হয়ে গেছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে 4-5 বছরে তার কোনো খবর থাকবে না। তখন আবার ওগুলোই রেফারেন্স হিসেবে আসবে। ওই যে রামি স্যার বাবা কিন্তু একটা কথা বলেছিলেন, আমি কি বিচার চাবো, বিচার তো হবে না এই দেশে। তো এটা তো কখন একজন বাবার মুখ থেকে এই কথাটা আসে, মানে বিচার ব্যবস্থার প্রতি, তদন্তের প্রতি, পুলিশের প্রতি যে আস্থাহীনতা একজন মানুষের, সেটা তো বেরিয়ে আসছে। এটা তো তার ক্ষোভের কথা না, ক্ষোভ, দুঃখ, বেদনা থেকে তার মনের কথাটা বেরিয়ে আসছে। তো এরকম হলে তো খুবই দুঃখজনক। মানুষের যদি আস্থা না থাকে, আস্থা না থাকলে ওই যে চট্টগ্রামে যা ঘটতে যাচ্ছিল সেরকম ঘটনা কিন্তু ঘটা শুরু করবে। আমরা আরেকটি শিরোনামে যাই। এটি এইভাবে এসেছে যে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা ছিল মাঠে, এখন ব্যারাকে ফিরছে। এটি সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে শিরোনামটি করা হয়েছে। হ্যাঁ, সেনাবাহিনীকে তো মাঠে রাখা হয়েছিল নানান কাজে, মানে এই নাইট টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সেই কাজটা এখন নির্বাচন পর্যন্ত কাজটা তারা করেছেন, এবং নির্বাচনের পরে আস্তে আস্তে তারা ব্যারাকে ফিরে যাবেন, এটাই খুব স্বাভাবিক। কারণ সেনাবাহিনী তো অনেক দিন সেনাবাহিনী মাঠে রয়েছেন, অনেক দিন তারা ব্যারাকের বাইরে আছেন, যার ফলে সেনাবাহিনীর যে নিজস্ব কিছু কার্যক্রম আছে, রুটিন কাজকর্ম, তাদের নিজস্ব ট্রেনিং,
তাদের নিজস্ব যে সমস্ত কাজ তারা করে থাকেন সেই কাজে তো অনেক ব্যর্থ হয়েছে, এবং তাদেরকে ফিরিয়ে নেওয়ার পর তাদেরকে আবার রিট্রেন করতে হবে, কারণ এতদিন ক্যান্টনমেন্টের বাইরে থাকার জন্য তাদের মধ্যে বেশ কিছু ব্যবহারিক চারিত্রিক পরিবর্তন ঘটে যেতে পারে। সেটাও সেনাবাহিনীকে দেখতে হবে যে তারা যখন তাদেরকে ফিরিয়ে নেবেন তাদেরকে আবার রিট্রেন করা এবং তাদের মধ্যে সেই পেশাদারিত্বতা ফিরিয়ে আনা, যে কাজের জন্য তারা আছেন দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। সেই ট্রেনিংগুলোতে তাদের থাকতে হবে, চলতে হবে। নিশ্চয়ই এটা একটা ভালো পদক্ষেপ, এটা যান তারা। আমার মনে হয় যে এখন ফিরে গেলে দেশের যে বর্তমান আইন পরিস্থিতি আছে সেটাতে খুব বেশি ব্যর্থ হবে না। বাট যদি কখনো আবার দেখা যায় যে তাদের দরকার আছে, তখন তো আমরা আমাদের আইন বলে তাদেরকে আবার তাদের সহায়তা নিতেই পারি, এবং রাষ্ট্র তাদেরকে সবসময় কাজে লাগাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। ঈদ সামনে রেখে শিরোনাম এরই মধ্যে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির পশুর হাট নিয়ে যেমন শিরোনাম রয়েছে, একটি ঈদের যাতায়াত নিয়ে একটি বড় শিরোনাম, প্রধান শিরোনাম করেছে সংবাদপত্র আগামীর সময়। ঈদে প্রিয়জন ডাকে ভোগান্তিও ডাকে বলে শিরোনামটি। উপশিরোনামে যেটি আমি আগেও বলছিলাম যে দিনে যাতায়াত করতে পারে 6 লাখ, 6.5 লাখ, আর ঈদের সময় যায় হচ্ছে 30 লাখ। আর এর মধ্যে যে দুর্ঘটনা নানানভাবে 77% মৃত্যু বেড়েছে, আর আহত 351%। এবং এবারের ঈদ সামনে রেখে 94টি হটস্পট সংখ্যায় রয়েছে বলে এখানে উল্লেখ করা হয়েছে। এটা একটা ভালো স্ট্যাটিস্টিক্স যে হটস্পটগুলো যদি চিহ্নিত করা যায়, সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় যে সেখানে পুলিশ মোতায়েন করা, ট্রাফিকিং করা ঠিকমতো, দরকার হলে জনগণের সহায়তা নেওয়া, স্বেচ্ছাসেবকের সহায়তা নেওয়া, এসব করে হটস্পটগুলোতে যদি আমরা গাড়িকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। এখন এআই দিয়ে তো কিছু গাড়ি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে, এবং আমাদের হাইওয়েগুলোতে 80-র বেশি স্পিড নেওয়ার কোনো সুযোগ নেই, স্পিড ক্যামেরা আছে পুলিশের কাছে। তো সেগুলো যদি আইনের প্রয়োগটা আমরা ঠিকমতো করতে পারি, তখন হয়তো দুর্ঘটনাগুলোকে কমিয়ে আনা সম্ভব হবে। আর যেটা বললেন যে 6 লাখের জায়গায় 30 লাখ, এটা তো আছেই, এটা যাবেই। সেই কারণে আমরা ট্রেনের ভিতরে একেবারে মানে দম বন্ধ অবস্থা দেখি, এবং ট্রেনের ছাদেও অনেক লোককে যাতায়াত করতে দেখি। তেমনিভাবে আমাদের বাস, এগুলোরও ছাদে লোকজন যাতায়াত করেন। ওই সময় আবার ট্রাক ব্যবহার করা হয় যাতায়াতের জন্য, যেটা একেবারে নিষিদ্ধ। সেই সময়ে মোটরসাইকেল ব্যবহার হয়, হাজার হাজার মোটরসাইকেল যাতায়াতের জন্য ব্যবহার হয়। মানে পাঠাও রাইডার বা রাইডার ছাড়াও যারা মোটরসাইকেল চালক আছেন তারা তাদের বন্ধুদের নিয়ে যাতায়াত করার চেষ্টা করেন। এমনকি ব্যাটারি রিক্সা পর্যন্ত আপনার এই ইয়েতে চলে, মহাসড়কগুলোতে চলে, ছোটোখাটো যানবাহন চলে। সুতরাং এইটা এমন একটা অবস্থা যে এটাকে নিয়ন্ত্রণ করে পুরোপুরি দুর্ঘটনা মুক্ত রাখা। এখন একটু সুবিধা আছে যে শীতের সময় একটু কুয়াশা পড়ে, তখন কিন্তু অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। বাট এই সময়টা দিনের বেলা, এবং এখন কুয়াশা নাই যেহেতু, তো দিনের বেলা যদি বেশিরভাগ মানুষকে আমরা যাতায়াতের সুযোগ করে দেই, তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট একটু কমানো সম্ভব হবে। বাট ওই হটস্পটগুলোতে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এবার অবশ্য অন্য আরেকটি কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছিলেন যে শিশুদেরকে নিয়ে যাতায়াত না করতে, এই হাম পরিস্থিতি প্লাস এত গরম, মানে এটাতে হিট স্ট্রোক কিন্তু হয়ে যেতে পারে। আপনার ঢাকায় তো গতকালকে বোধহয় 42-43 ডিগ্রি ছিল, আজকেও অনেক বেশি গরম ছিল। তো এই অবস্থায় যাতায়াত, কিন্তু মানুষ তো মানবে না, কেন এটা কি নারীর টান বলবেন? ওই যে বলছে যে টান পড়ে কিন্তু দুর্ভোগ বাড়ে। তো মানুষ তো যেতে চায়, মানুষ তার গ্রামে যেতে চায়, কয়েকদিন থাকতে চায়, একটা সোশ্যালাইজেশন। হয়তো ঢাকা শহরে যারা কাজ করতে আসেন, কীরকম দমবন্ধ অবস্থায় তারা থাকেন আমরা তো জানি। বিশেষ করে আমাদের যে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে বা অন্যান্য শ্রমিক আছে, এবং অন্যান্য দিনমজুর যারা আছেন, তারা ঢাকা শহরে যে জীবন যাপন করেন, তারা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য হয়তো তাদের গ্রামে চলে যেতে পারেন। তাদেরকে একেবারে দোষারোপ করাও যাবে না, কেন আমরা তো শহরে তাদের কোনো ব্যবস্থা রাখি নেই যে কিছু দিনের জন্য গেলেও, মানে কয়েকদিনের জন্য গেলেও তারা আবার পরিপূর্ণ নিয়ে ফেরত আসতে পারেন, এনার্জিটা নিয়ে ফেরত আসতে পারেন। আমরা আরেকটি শিরোনামে যাই, গণমাধ্যম বিষয়ে। স্বাধীন ও ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের ডাক দেওয়া হয়েছে সম্পাদকদের একটি বিবৃতিতে। মানে এটা কি সম্পাদক পরিষদ যেটা আছে তার বাইরে কারা? সম্পাদকরা আলাদা করে, পরিষদের নামে নয়। পরিষদের নামে না, না, এটা তো একটা ভালো আহ্বান। আপনি স্বাধীন যদি সম্পাদক পরিষদ হতে পারে তাহলে ভালো। তো এখন কিভাবে করবেন সেটা তাদেরকে ডিসাইড করতে হবে। এখন আমরা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট করার নামে কি আরেকটা পরিষদ বানিয়ে ফেলবো কিনা?
তাহলে যেটা হতে পারে যে আপনার সম্পাদকদের তাহলে ভোট দিয়ে আপনি সম্পাদক পরিষদ করেন, মানে একটা জায়গায় আপনি যেতে পারেন উদার গণতন্ত্রে, আপনি সেটা করতে পারেন যে যারা যারা সম্পাদক আছেন সকলকে ডাকে সকলের সাথে আলোচনা করে একটা নেগোশিয়েট করে একটা স্বাধীন সম্পাদক পরিষদ করেন। এখন বর্তমান সম্পাদক পরিষদ স্বাধীন নয় বা তারা কি কোনো দিকে ঝুঁকে আছেন কিনা সেটা নিয়ে তাহলে ঐক্যবদ্ধ শব্দটিও ব্যবহার করা হয়েছে এখানে। খোলামেলা আলোচনা করতে হবে, ঐক্যবদ্ধ তো থাকা খুবই দরকার। এবং আমাদের যে এই যে বিভিন্ন যে পেশাজীবী সংগঠনগুলো, তাদের যে ঐক্য ছিল 80-র দশকে, মানে 90 সাল পর্যন্ত, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তখন আমাদের আইনজীবী পরিষদ, আমাদের যে প্রেস ক্লাব, আমাদের যে বিএমএ, আমাদের অন্যান্য সংগঠন, শিক্ষকদের সংগঠন, মানে যতগুলো আপনার এই যে সুশীল সংগঠন বা পেশাজীবী সংগঠন ছিল, সবগুলোই কিন্তু বেশ স্বাধীনভাবে কিন্তু পলিটিক্সের বাইরে যেয়ে তাদের অবস্থানটা ব্যক্ত করতে পারত। এবং 90-র গণ অভ্যুত্থানে কিন্তু তাদের একটা বিশাল রোল ছিল। এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার আনাতে এবং তাদের মধ্যে যে রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্য গড়ে তোলা, এবং এই যে দাবিটা কিভাবে হবে, কিভাবে পাওয়ারটা ট্রান্সফার হবে, সব কিছুর ব্যাপারে তারা কিন্তু একটা কাজ করেছিলেন। পরবর্তীতে আপনার যখন 90-এ পতন হলো স্বৈরাচারে, তারপর যখন আমরা গণতন্ত্রে ফিরে আসলাম, 91 থেকে আমাদের এই পেশাজীবী সংগঠনগুলো কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। বহুধা বিভক্ত হয়ে যাওয়ার ফলে তাদের স্বাধীনতাও নেই, ঐক্যবদ্ধও নেই। সুতরাং স্বাধীন ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন থাকা দরকার, শুধু সম্পাদক পরিষদ না, স্বাধীন ঐক্যবদ্ধ মানে চিকিৎসকদের সংগঠন থাকা দরকার, আপনাদের সাংবাদিকদের সংগঠন থাকা দরকার, আইনজীবীদের সংগঠন থাকা দরকার, স্বাধীন এবং ঐক্যবদ্ধ। সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। এটা গণতন্ত্রের জন্য একটা বড় কাজ হবে। কেন আমাদের একটা যে সংবাদপত্র যেমন চতুর্থ স্তম্ভ, তেমনিভাবে নাগরিক সমাজ কিন্তু গণতন্ত্র রক্ষা করার জন্য বা সরকারকে শুধরে দেওয়ার জন্য তারা অনেক কাজ করতে পারেন। সেটার গুরুত্বটা ফিরিয়ে আনতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।